সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ হোল্ড হয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। থ্যাংক ইউ। সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে ব্রিফ করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা সরাসরি ছিলাম সেখানে। জানাবো অন্যান্য খবর। রাজধানীর যাত্রাবাড়িতে নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোরে বাসার পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এতেই থামেনি হত্যাকারীরা। বাসার দোতলায় উঠে হত্যা করে শফিকুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে। স্পেসিফিক আমি এখনো কাউকে সন্দেহ করতে পারছি না, কারণ আমার আম্মার সাথে ব্যক্তিগত কন্দল আমি এ পর্যন্ত দেখিনি। এলাকাবাসী যারা ছিলেন তাদের সাথে আমি দেখিনি। পুলিশ জানায়, 4তলা বাড়িটির বেষ্টনী থাকলেও তার উপর দিয়ে সহজেই ঢোকা যায় ভেতরে। আর হত্যার ধরন ও আলামত দেখে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন তারা। প্রতিদিন ভোর 4টা, 4:30টার দিকে নিচে নামান পানি ছাড়ার জন্য। আমাদের ধারণা উনি যদি নিচে খুন হয়েছে তখন হয়তো নিচে আসছিলেন, আর তখন নিচে আসলে তো স্বভাবতই উপরের বাসাটা খালি থাকে। মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনো ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করতেছি। সন্ত্রাসীরা যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা নিঃসন্দেহে নৃশংস। তো আমরা কি কারণে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের মোটিভ কি, সেটা বের করার জন্য আমরা আমাদের টিম কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আমরা তদন্তের মাধ্যমে জানতে পারবো যে আসলে কি কারণে, কি উদ্দেশ্যে এবং কি প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই নিয়ে আরো জানাতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, হত্যাকাণ্ডে কারা জড়িত সে ব্যাপারে কি এখন পর্যন্ত কিছু জানা গেল কি না, এবং পরিবারের একমাত্র সদস্য যিনিও একজন নিজেও পুলিশ সদস্য, তিনি আসলে কারো ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য দিয়েছেন কিনা? দেখুন, কোনো তথ্য দিয়েছে কিনা সেই দিয়ে আসলে শুরু করতে চাই। নিহতের ছেলে একজন পুলিশ সাব ইন্সপেক্টর, তিনি এসবিতে আসলে দায়িত্বরত আছেন। তার সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তিনি আসলে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করছেন না। তিনি বলছেন যে জমিজমা সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত, সাধারণত এই সংক্রান্ত অনেক ঘটনার ক্ষেত্রে কিন্তু আসলে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে থাকে। তবে এখন পর্যন্ত আসলে তিনি বলছেন যে কোনো পূর্বশত্রুতার জেরে এমনটি হয়েছে, এবং পূর্বশত্রুতা, কারোর সঙ্গে শত্রুতা রয়েছে, কেউ হুমকি দিয়েছিল, এমন কোনো ঘটনা কিন্তু আসলে এর আগে ঘটেনি, যে কারণে নিহতের ছেলে আসলে এখন পর্যন্ত কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে তদন্ত, তার উপরে তিনি আস্থা রেখেছেন, এবং তিনি বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা অবশ্যই তার মা বাবার যারা হত্যা করেছে তাদেরকে আসলে খুঁজে বের করে আইনের আওতায় আনবে। এর মধ্যে আসলে পুলিশের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের একাধিক
সংস্থা কিন্তু আসলে এর মধ্যে কাজ শুরু করেছে। আমরা এখানে দেখেছি যে পিবিআই তদন্ত করছে, র্যাব তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে এবং সঙ্গে সঙ্গে আসলে হচ্ছে এখানকার পুলিশ সদস্য যারা আছেন তারাও আসলে সেই তদন্তের যে কাজটি আসলে থানা পুলিশ তারাও আসলে করে যাচ্ছে। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যেটি আসলে জানানো হয়েছে যে তারা এটিকে আসলে পরিকল্পিত হত্যাকাণ্ডই দেখছে, এর বাইরে আসলে তারা কোনো ধারণা আসলে করছে না। তবে এখন পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা বা আটক করা সন্দেহভাজন কাউকে সেটি কিন্তু আসলে সম্ভব হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং একাধিক আইন শৃঙ্খলা কমিটি কিন্তু এখানে কাজ করছেন। একসাথে এতজন মিলে কেন কাজ করছেন সেটির ব্যাপারে আসলে কিছু জানা গেল কিনা? না, দেখুন এখানে দুটি বিষয় রয়েছে। একটি বিষয় হচ্ছে যে যিনি যাদেরকে হত্যা করা হয়েছে তার ছেলে একজন পুলিশের সদস্য, সেক্ষেত্রে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে খুব অধিক একটা যে গুরুত্ব, সেই গুরুত্বটি আসলে কিন্তু আসলে এখানে দেওয়া হচ্ছে, এটি বলাই যায়। এর বাইরে যেহেতু আসলে হচ্ছে দম্পতি এবং দুজনকে হত্যা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো আছে পিবিআই, সিআইডি বা র্যাব, তারাও কিন্তু আসলে কাজ করছে। অর্থাৎ অধিক গুরুত্ব দিয়ে কিন্তু এই যে হত্যাকাণ্ডের ঘটনাটি, সেই ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এবং একটি বিষয়ে আসলে যেটি আমাদেরকে এখন পর্যন্ত যেটি আসলে জানা যাচ্ছে যে এই হত্যাকাণ্ড সম্পর্কে, সেটি হচ্ছে যে শফিকুর রহমান, যাকে প্রথম হত্যাটি আসলে করা হয়, তিনি সকালবেলায় পানির জন্য এই নিচে নেমেছিলেন এবং সেখান থেকে আসলে তাকে হত্যা করার পর পরবর্তীতে আসলে যেহেতু ঘর খোলা ছিল, সেক্ষেত্রে দোতলায় গিয়ে তার স্ত্রীকে হত্যা করে। এবং যেখানে আসলে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এটি একটি প্রধান ফটক হলেও এই দেয়াল টোপকে কিন্তু আসলে ভেতরে, এই বাড়িটির ভেতরে আসলে প্রবেশ করা যায় এবং পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে, সেই ভবনের থেকেও কিন্তু আসলে এই ভবনটির ভেতরে প্রবেশ করা যায়। অর্থাৎ এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো বিবেচনা নিয়েই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তো আমার কাছে এটি ছিল এখনকার সবশেষ। যাত্রাবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। সিলেটের 13 উপজেলার সবগুলোই এখন বন্যা কবলিত, প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বেশি প্লাবিত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং কানাইঘাট উপজেলার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, তলিয়েছে ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। গরু মহিষ নিয়ে আশ্রয় কেন্দ্রে অনেকেই প্রত্যন্ত এলাকায় ত্রাণ না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন দরিদ্রদের একটি বড় অংশ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো বালির ঢিবি। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখানে পলিথিন বা চাটাইয়ের তাঁবুতে আশ্রয় নিয়েছে 20টি পরিবার। 40 জন মানুষের সাথে একই ছাদের নিচে আশ্রয় পেয়েছে গৃহপালিত প্রাণীরাও। কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা আদর্শ গ্রামে কমপক্ষে 1000 মানুষের বসবাস। ঈদের আগের দিন থেকে হঠাৎই উজানের ঢলে নেমে আসে দুর্যোগ, পানির নিচে তলিয়ে যায় ঘরবাড়ি। পরিস্থিতি এতটাই খারাপ যে ঈদ উদযাপন নয়, বেঁচে থাকার লড়াইয়ে তারা। ঈদ কিভাবে করে আমরা করতে পারছি, বড় দুঃখ কষ্ট আছে। রান্না বাড়া নাই, কুস্তা নাই, বিস্কুট মুটকুট চা চুয়াই নাই, খাওয়াই চিনিছিল। খানি কুড়া ঠিক মতে অন্যা বাচ্চা দুধও পান না। 2022 সালে বানের তোরে ভেঙে যায় জুলিকা বিবির ঘর। ষাটোর্ধ্ব এই বৃদ্ধার ঘর এবারের বন্যায়ও ভেসে যাওয়ার ঝুঁকিতে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালবাড়ি গ্রামে নৌকা নিয়ে ঢুকলে এসব করুণ দৃশ্য চোখে পড়ে। অথচ বানভাসী এসব মানুষ এখনো দেখা পাননি তাদের দেখে রাখার প্রতিশ্রুতি দেয়া জনপ্রতিনিধিদের। আমাদের তো দুঃখ হইয়া যায়, আমাকে খুঁজো বড় করুন না, অতটুকু আমার আবেদন। বড় কষ্টের মাঝে আছি আমরা, বুঝছেন, কেউ আইয়া দেখাও না আমরা। চেয়ারম্যান মেম্বার কেউ দেখে নাই, অথবা আপনার কেউ দেখছে না। সিলেটে সবচেয়ে বেশি প্লাবিত গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার প্রায় 40টি গ্রাম পানির নিচে। প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় 556টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় খুবই কম। সালে সালে লাগিয়েছে পানি, ওফারও কইয়া তো এই জায়গায় আইছি। বাদা লাকড়ি দেওয়া অনেক কষ্ট করিয়া রান্না বাড়া করে। অবশ্য জনপ্রতিনিধিদের দাবি, ত্রাণ তৎপরতায় চেষ্টার কোনো ঘাটতি নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন, তাদের প্রত্যেককে আমরা তাদের টিমের মাধ্যমে, আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে তাদের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি।
আগামী কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। উজানের ঢল কমে আসায় সুনামগঞ্জে সুরমা সহ সব নদ নদীর পানি কমছে। এতে প্লাবিত বিভিন্ন জেলা থেকে পানি নামতে শুরু করেছে, তবে কমেনি বানভাসীদের ভোগান্তি। এখনো 11 উপজেলায় পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক এবং দোয়ারা বাজারের স্থানীয়রা। আশ্রয় কেন্দ্রে এসেছেন 20,000-এর বেশি মানুষ। এখনো আসছেন অনেকেই। সড়ক তলিয়ে যাওয়ায় সদরের সাথে 3 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন আছে। মৌলভীবাজারের বড় লেখার 20 গ্রাম সহ 40 গ্রামের নিচু এলাকার পানি প্রবেশ করে ভোগান্তিতে প্রায় 2 লাখ মানুষ। এদিকে নেত্রকোনার কলবাকান্দায় প্লাবিত হয়েছে 8 ইউনিয়নের 65 গ্রাম। বন্যার আশঙ্কায় 42টি আশ্রয়কেন্দ্র এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে বন্যা পরিস্থিতি শুক্রবার পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে, তারপর উন্নতি হবে। এদিকে উত্তরাঞ্চলে শনিবার পর্যন্ত পানি বাড়ার শঙ্কা রয়েছে, তবে বড় ধরনের বন্যার পূর্বাভাস নেই। সিলেট এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান এবং জাকির হোসেন। শুরুতে যাব ইজাজের কাছে। ইজাজ, আপনি গোয়াইনঘাটে আছেন, যেটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং কানাইঘাট। গোয়াইনঘাটের এখন কি পরিস্থিতি এবং সার্বিকভাবে এই বন্যায় যারা আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে আসলে কর্তৃপক্ষ অর্থাৎ তারা কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে কিনা? গোয়াইনঘাটের যে পরিস্থিতি, জেলা প্রশাসন যেটি আমাদের কাছে তথ্য দিয়েছে সেই অনুযায়ী আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরছি এবং এই মুহূর্তে রয়েছি গোয়াইনঘাটের একটি প্রত্যন্ত এলাকায়। এবং এখানে গোয়াইনঘাটের যে চিত্র বলা যায় সেগুলো হচ্ছে গোয়াইনঘাটের যে টোটাল 13টি ইউনিয়ন রয়েছে, 13টি ইউনিয়নের মধ্যে 223টি গ্রাম বন্যায় আক্রান্ত এবং এই বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত প্রায় বলা যায় যে 1 লাখ প্রায় 1.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, এরকম চিত্র আমরা লক্ষ্য করছি। এবং এখানে যে 56টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, 56টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 1700-র উপরে সেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। এবং যেটি দেখা যাচ্ছে যে বন্যায় সুরমা নদীর পানি কিছুটা কমছে, সকাল থেকে আমরা লক্ষ্য করেছি। গতকাল সুরমা নদীতে যে পানি ছিল বিপদসীমার উপরে ছিল যদিও 37 সেন্টিমিটার, সেটি আজ সকাল 6টায় নেমে আসে 34 এবং সকাল 9টায় 29 সেন্টিমিটারে নেমে আসে। এবং আস্তে আস্তে সুরমা নদীর পানি কমছে, কিন্তু কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি বেড়েছে এবং কিছু অংশে গতকালকে যেরকম ছিল বিপদসীমার উপরে সেই একই অবস্থায় কিন্তু রয়েছে। এবং 6টায় গতকালকে অমলশিদে কুশিয়ারা নদী অমলশিদ পয়েন্টে 62 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল সকাল 6টায়, এবং 9টায় সেটি কিছুটা বেড়ে 87 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল। যার কারণে দেখা যাচ্ছে যে কুশিয়ারা নদী সংলগ্ন বা এই অঞ্চলে যেগুলো আছে, যে এলাকাগুলো, সেখানে মোটামুটি বন্যার পরিস্থিতি একই রকম রয়েছে। সুরমা নদীর পানির কিছুটা কমেছে, তারপরেও যে হারে পানি কমার কথা প্রায় 2 থেকে 3 দিনের মধ্যে পানি যেভাবে কমে যায় সেই রকম চিত্র কিন্তু নেই। এবং আমরা আসার সময় দেখলাম এখান থেকে ভারতের যে চেরাপুঞ্জি বা শিলং এলাকার যে পাহাড়গুলো সেটি দেখা যাচ্ছে। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, সেখানে ব্যবস্থাপনা কেমন? তারা কি আসলে ত্রাণ সহায়তা পাচ্ছেন? আমার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে পানি কিছুটা কমেছে, কিন্তু গত 2 দিন আগেও পুরা এখানকে পানি ঘরবাড়ি প্রায় ডুবে ডুবে যায় এমন অবস্থা ছিল, অর্থাৎ চোখের উপরে পানি ছিল, যার কারণে অনেকেই মাচা বেঁধে উপরে অবস্থান করেছিলেন। এই মানুষগুলো আসলে প্রত্যন্ত এলাকার অবস্থান করার কারণে এবং এরা নিতান্তই গরিব, নিজস্ব নৌকাও অনেকের নেই, যার কারণে তারা কোনো আশ্রয় কেন্দ্রে যে যাবেন সেই পরিস্থিতি ছিল না। ইঞ্জিন চালিত নৌকা নিয়ে এখানেই আসতে হয়, কারণ হাতে টানা নৌকায় আসলে এতদূর আসা সম্ভব না। তো ইঞ্জিন চালিত নৌকায় এখানে প্রশাসনের বা এখানকার ইউনিয়ন মেম্বার যারা রয়েছেন, ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার যারা রয়েছেন, আমি অনেকের সঙ্গে কথা বললাম, তারা কোনো ধরনের ত্রাণ সহযোগিতা বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা সেরকম কোনো সহযোগিতা এখানে অধিকাংশ মানুষ
মানুষই পাননি এবং এটি প্রত্যন্ত এলাকা হওয়া বা অনেক দূরে হয়, অর্থাৎ গোয়াইনঘাট উপজেলা থেকে এটি যথেষ্ট দূরে হওয়ার কারণে এই এলাকার মানুষ আসলে সেরকম সহযোগিতা পাচ্ছেন না। এই প্রত্যন্ত এলাকায় অর্থাৎ এবারের বন্যায় যে প্রধান সমস্যা সেটি হচ্ছে যে কোম্পানিগঞ্জ, কানাইঘাট বা গোয়াইনঘাট যে এলাকাগুলোতেই যায় না কেন, প্রত্যন্ত এলাকার মানুষ আসলে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুতই আশ্রয় কেন্দ্রে তারা যেতে পেরেছেন বা সেখানে সহযোগিতাও পেয়েছেন, বা এই অঞ্চলের প্রত্যন্ত এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানেও যারা অবস্থান নিয়েছেন সেখানেও কিন্তু সহযোগিতার হার, অর্থাৎ খাদ্য সামগ্রী বা শুকনা খাবার, সুপেয় পানি, সেরকম কোনো পরিস্থিতি আপনি নিজেও যেহেতু চারিদিকে পানি, নিজে সতর্ক থেকে তথ্য সংগ্রহ করবেন, সঙ্গে থাকবেন। আমি একটু সুনামগঞ্জের খবর নেব সহকর্মী জাকির হোসেনের কাছ থেকে। জাকির, জানতে চাই যে পানির উজানের যে ঢল সেটা কমে আসছে, সুনামগঞ্জের পানি কমছে, কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কি পরিস্থিতি দেখছেন এবং সহযোগিতা আসলে কতটুকু পাচ্ছেন? খুব একটা বৃষ্টিপাত করি, যার ফলে নদী দিয়ে পানি কম শুরু করছে। তো আপনাকে একটা বিষয় আমি প্রথমে একটু বলি, আমরা যে বর্তমানে সুনামগঞ্জের বন্যা কবলিত যে যারা আক্রান্ত হয়েছে তাদের বিভিন্ন এলাকা পরিদর্শনে এসেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের আমরা একেবারে প্রত্যন্ত এলাকায় আসছি। তো সুনামগঞ্জে এখন পর্যন্ত 542টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় 20,000 বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছে। খাদ্য সহায়তার কথা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রত্যেক উপজেলায় খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দেখেছি জেলা সদর এবং উপজেলা সদরগুলো, অর্থাৎ যে সমস্ত এলাকায় সুযোগ সুবিধা ভালো সেই সব এলাকায় কিন্তু ত্রাণ সহায়তাগুলো পাচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত যে এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র রয়েছে সেই সব আশ্রয়কেন্দ্রে কিন্তু খুব একটা ত্রাণ সহায়তা পাচ্ছে না। সরকারের প্রশাসনের পাশাপাশি কিন্তু বেসরকারি উদ্যোগেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি সংকট এই 4টা উপজেলা মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন, খাবারের জন্য অনেক সংকটে করেছেন। আপনি জানেন হাওড় অধ্যুষিত এলাকায় যেহেতু এমনিতেই দুর্গন্ধ থাকে, এর মধ্যে এখন পাহাড়ি ঝড়ের কারণে আরো পদ্ধতিতে একেবারে কানায় পরিপূর্ণ হয়ে গেছে, যার ফলে মানুষ অনেকটা তারা অবদরিত পরিবারের কর্মজীবী মানুষ, তারা কিন্তু খাদ্য সহায়তা ছাড়াই কিন্তু তারা অনেকেই আপনাদের যেমন করছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন সদর উপজেলার বিভিন্ন যে কবলিত এলাকা, যেসব এলাকায় পরিদর্শন করছেন সিলেটের বন্যা কবলিত এলাকাগুলোর খবর জানছিলাম আমরা। কুড়িগ্রামের উলিপুরে তিস্তায় নৌকা ডুবিতে নিখোঁজ 6 জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। সকাল থেকে নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার তিস্তায় নৌকা ডুবির ঘটনায় 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়। এ সময় নৌকার 18 যাত্রী পাড়ে সাঁতরে উঠতে পারলেও 6 জনের সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে 4 জন একই পরিবারের বলে জানিয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সাদুয়া দামারহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে আয়েশা খাতুন নামে 2.5 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়। বাকিদের সন্ধানে গতরাত 1:30টা পর্যন্ত অভিযানের পর সমাপ্ত হয় প্রথম দিনের উদ্ধার কার্যক্রম। কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের নিচে অতি ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের। মধ্যে 500 পরিবারকে শনাক্ত করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী এবং ত্রাণ প্রত্যাবাসন কমিশন জানিয়েছে হাজারো রোহিঙ্গা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে। বৃষ্টি হলে আবারও ধসের ঝুঁকি রয়েছে, তাই অতি ঝুঁকিতে থাকা প্রায় 2000 রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে আত্মীয় স্বজনদের বাড়িতে কিংবা রোহিঙ্গা লার্নিং সেন্টারে স্থানান্তর করা হবে। গেল বুধবার ভোরে উখিয়ার 5টি পাহাড়ে ভূমিধসে শিশুসহ 10 জন মারা যায়। উখিয়া এবং টেকনাফের ছোট বড় পাহাড়ের 34টি ক্যাম্পে প্রায় 10 লাখ রোহিঙ্গার বাস। ঢাকা নেপিদো একাধিক বৈঠকের পরও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই আশার আলো। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে থমকে যায় আলোচনাও। বাংলাদেশের সামনে 12 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর চ্যালেঞ্জ আর নিজ দেশে অধিকার নিশ্চিতের দাবি রোহিঙ্গা জনগোষ্ঠীর। বাংলাদেশের কক্সবাজারে 34টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয়। যদিও এই জনগোষ্ঠীর অজানা তাদের ভবিষ্যৎ আদৌ নিজ দেশে ফিরতে পারবে কিনা তা এখনও অনেকটাই অনিশ্চিত। মিয়ানমারের আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যে চলছে
তুমুল লড়াই। অনেকটাই পিছু হটেছে দেশটির সামরিক জান্তা। কয়েক দফায় বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিতে বাধ্য হয় বিজিপি ও সেনা সদস্যরা। এই অভ্যন্তরীণ সংঘাতে আরও ঝুলে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও স্বাভাবিক জীবনে ফেরার আশায় বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গারা সম্মান ও মর্যাদার সাথে দেশে ফিরতে চান তারা। ঠিকভাবে যদি আমাদের নিজ দেশে যেতে পারি, বিচারটা করে দিলে আমরা চলে যাব। আমার মিয়ানমার যাওয়ার খুব ইচ্ছে। বাংলাদেশ বা অন্য কোনো দেশে যেতে চাই না। শান্তি হলো আমাদের নিজের দেশে, তাই মিয়ানমার যেতে চাই। রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের নিজ দেশে ফেরা জরুরি বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। প্রত্যাবাসনের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। আমাদের হাতে আসলে একেবারে আনন্দ দেওয়ার মতো কোনো সংবাদ নেই, বাট আমরা তো আশা করি যে রিপাট্রিয়েশন অবশ্যই হবে, এই মানুষগুলো তাদের দেশে ফিরে যাবে। সেরকম আশা করাটি ছাড়া বাংলাদেশের তো আর দ্বিতীয় কোনো পথ নেই এবং রোহিঙ্গাদেরও সেটি নেই। সরকারি হিসেবে উখিয়া এবং টেকনাফে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছেন। তবে বাস্তব চিত্র ভিন্ন। ক্যাম্প এবং দেশের অন্যান্য এলাকায় অন্তত 15 লাখ রোহিঙ্গা রয়েছে বলে ধারণা করা হয়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া, শুল্ক বাধা দূর করতে কাজ চলছে। সড়কে গতিসীমা মানছেন না চালকরা, বিজ্ঞানসম্মত নয় বলছেন বিশেষজ্ঞরা। শৃঙ্খলা ফেরা নয় জোর। বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি অসীম সাহার প্রতি শ্রদ্ধা জানালেন সহকর্মী, বন্ধু সহ সর্বস্তরের মানুষ। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন। আনুষ্ঠানিকতা শেষে কবি অসীম সাহাকে রাজধানীর সবুজবাগে সমাহিত করা হবে বলে জানিয়েছে পরিবার। পার্কিনসন, ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন অসীম সাহা। প্রায় 1 মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। কবি অসীম সাহা 1949 সালে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি মাদারীপুরে। কবিতা, উপন্যাস মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা 30টির বেশি। অসীম সাহা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক, বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন নানা পুরস্কার। বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মালয়েশিয়া। এ বিষয়ে দুদেশ একসাথে কাজ করতে চায় বলে জানিয়েছেন ঢাকা নিযুক্ত দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিম। সকালে সচিবালয়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ খাতে এরই মধ্যে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়েছে, এটি আরও বাড়াতে চায় মালয়েশিয়া। এ সময় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, দেশি বিদেশি অনেকেই বিনিয়োগ করতে চান। এই খাতে শুল্ক বাধা দূর করতে রাজস্ব বোর্ডের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। মালয়েশিয়া বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে এরই মধ্যে পর্যাপ্ত বিনিয়োগ করেছে। আমরা একে অপরকে সহযোগিতা করে আসছি, একে আরও এগিয়ে নিতে চাই। এ বিষয়ে দুদেশ একসাথে কাজ করতে চায়, তাই বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে আরও বিনিয়োগ করতে চায় মালয়েশিয়া। মালয়েশিয়া থেকে রবি, আজিয়াটা এবং ই.কো এই দুটো কোম্পানির কিন্তু আমাদের টেলকো সেক্টরে প্রায় $5 বিলিয়ন উপরে বিনিয়োগ হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী চান যে আরো বিনিয়োগ আকর্ষণ করতে, আর তার জন্য আমরা আরো বিনিয়োগ বান্ধব, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই। বিএনপি ভারতের সঙ্গে সমস্যা তৈরি করে দেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী লীগ এবং 2 সিটি মেয়রের সঙ্গে যৌথ সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সব সমস্যার সমাধান করা হবে। পরে দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে বলেন, আগামীকাল বেলা 3টায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হবে।
এছাড়া সিলেটের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো ওবায়দুল কাদের। এই সীমান্ত সমস্যা দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত। সম্মানজনক পারস্পরিক আমরা কূটনীতি চাই। সড়ক মহাসড়কে সরকার নির্ধারিত গতিসীমা মানছেন না চালকরা, বেপরোয়ায় চলছে গাড়ি। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয়, দুর্ঘটনা কমাতে আগে ফেরাতে হবে শৃঙ্খলা। এই অবস্থার প্রয়োজনে নীতিমালা সংশোধনের ব্যবস্থার কথা জানাচ্ছেন সড়ক সচিব। সড়ক মহাসড়কে যান চলাচলের গতিসীমা নির্ধারণ করেছে সরকার, কিন্তু কোনো সড়কই মানা হচ্ছে না সেই নির্দেশনা। সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা ২ মহাসড়কে আগের মতোই বেপরোয়া গতিতে চলাচল করছে যানবাহন। একই অবস্থা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। চালকরা বলছেন, সড়কের পরিস্থিতির উপর নির্ভর করে চালাতে হয় যানবাহন। একটা বাইদা দিলে এখন এই বাইদা দেশে এখানে ৮০ কিলোমিটার, এখন ৮০ কিলোমিটার স্পিডে যাওয়া সম্ভব নয়। এদিকে সড়কে গতিসীমা বিজ্ঞানসম্মত নয় বলছেন বিশেষজ্ঞরা। সড়ক মহাসড়কে শৃঙ্খলা না ফেরালে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। আমরা স্পিড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যোজন যোজন দূরে আছি। বিশৃঙ্খল কোথায় আমি দুর্ঘটনা কমার জন্য সুশৃঙ্খল হব, গতির এই যে প্রজ্ঞাপনটা আরও বিশৃঙ্খলা করবে। বিশেষ করে পুলিশের ক্ষেত্রে এটা অর্জনযোগ্য হবে না। বিভিন্ন গাড়ির বিভিন্ন গতি এবং রাস্তার মধ্যে লেখাও নাই কোন রাস্তার কত গতি। দুর্ঘটনা রোধে ও চালকদের শৃঙ্খলার মধ্যে আনতে নীতিমালা করা হয়েছে দাবি সড়ক সচিবের। নতুন সব সড়কই লেনমার্ক করা হবে। এখনো সড়কের শৃঙ্খলা পুরোপুরি কিন্তু আসে নাই। যেখানে পুরোপুরি শৃঙ্খলা আসে নাই, যদি সেখানে আমরা অতিমাত্রায় গাড়ি চালাই তাহলে দুর্ঘটনার হার আরও বাড়বে, মৃত্যুর হার আরও বাড়বে। যেখানে লেন নাই সেখানে লেনগুলি করে নেবে এখন থেকে। যখন রোডস অ্যান্ড হাইওয়েজ কিংবা যদি রাস্তা নির্মাণ করবে, তখন তারা কিন্তু এই গাইডলাইন অনুসরণ করে তারা এখন লেন মার্কিং করে দেবে। প্রয়োজনে গতিসীমা সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান সড়ক সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে মৌসুমি ফল এলেই রাসায়নিক নিয়ে শুরু হয় শঙ্কা, সন্দেহ। তবে গবেষকরা বলছেন, সারা বিশ্বেই আমকলা পাকানো হয় ইথোফেন গ্যাসে। এতে স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। অন্যদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে, মৌসুমি ফলের সবই এখন পাকার উপযোগী, তাই ক্ষতিকর কার্বাইড, ক্যালসিয়াম ব্যবহারের সুযোগ থাকছে না। বাহারি আর রসালো ফল নিয়ে আসে গ্রীষ্ম। জ্যৈষ্ঠের আম লিচুর কদরই এখন সবচেয়ে বেশি। একই সঙ্গে সবার মনে আসে এই রাসায়নিকে পাকানো কিনা সেই শঙ্কা, সন্দেহ। দেশের মধ্যে কোনো ফর্মুলা দেওয়া হয়নি, এটা অবাস্তব কথা, বাস্তব নয়। 2014 সালের বিশেষ অভিযানে রাজধানীতে মৌসুমি ফলে মেলে মাত্রাতিরিক্ত ফরমালিন। ধ্বংস করা হয় 1000 টন আম লিচু সহ নানা ফল। পরে প্রশ্ন ওঠে রাসায়নিক পরীক্ষার সেই কিট নিয়ে। নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে, সারা বিশ্বেই ইথোফেন দিয়ে আম কলা পাকানো হলেও তাতে তেমন স্বাস্থ্য ঝুঁকি থাকে না। আর এখন গাছে থাকা ফল স্বাভাবিকভাবেই পাকার পর্যায়ে, তাই নিষিদ্ধ কার্বাইড ব্যবহারের প্রয়োজন থাকছে না। এটা ইন্টারন্যাশনাল এজেন্সি অফ ক্যান্সার রিসার্চ, এরা আপনার বলেছে যে ইথোফেন নন কার্সিনোজেনিক, অর্থাৎ এই যে আপনার কেমিক্যালটি এটা মানবদেহে কোনো ক্যান্সার উৎপন্ন করবে না। গ্রীষ্মে আম লিচু ছাড়াও বাজারে ওঠে জাম, আতা, তালশাঁস ও কাঁঠালের মতো ফল। এর বাইরেও মেলে আশফল, তৈকর, করমচা, বৈচি, ডেউয়া সহ প্রায় 100 প্রজাতির ফল। আর এসব ফল কৃত্রিমভাবে পাকানোর দরকার হয় না। 13 প্রকারের যদি জাম থাকে, জাম সবগুলো ভক্ষণযোগ্য। এই যে আমাদের দেশি গাব আছে, বন গাব আছে, বিলাতি গাব আছে, তো এই ফলগুলো আজকে কোথায়? সেগুলো আপনি খুঁজে পাচ্ছেন না। তো হ্যাঁ আছে, এখন সেগুলো বিপন্ন হিসেবে কোনো না কোনো জায়গায় আছে, কিন্তু সেগুলো তো মৌসুমি ফল এবং দেশি ফল, সেগুলো এই এলাকার জন্য উপযুক্ত এবং সেগুলোর সাথে মানুষের স্বাস্থ্যের উপকার জড়িত। ঢাকা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলে 15 উপজেলায় অপ্রচলিত ফলের 300 বাগান গড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজা নেই, রাজ্যও নেই, তবে মাথা উঁচু করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে
কারুকাজ খচিত 1500 শতকের পুঠিয়ার প্রাসাদ। 450 বছরের পুরনো টেরাকোটার নিদর্শনে মুগ্ধ দর্শনার্থীরা। তবে পেশাদার গাইড সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় পর্যটকদের টানতে পারছে না রাজবাড়িটি। কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা। পীতাম্বরের অনুজ নীলাম্বর পুঠিয়া রাজবংশের প্রথম রাজা হিসেবে অধিষ্ঠিত হন 1576 সালে। 1949 সালে দেশের রাজপ্রথা বিলুপ্ত হলে শেষ হয় এই বংশের শাসন। তবে কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে 450 বছরের পুরনো প্রাসাদ, যা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাজবাড়ির বিভিন্ন মন্দিরের দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, যাতে ফুটে উঠেছে পৌরাণিক কাহিনী। টেরাকোটার কাজগুলো দেখেছি এবং সেটি মনে হয়েছে যে কান্তজীয় মন্দিরের মতো অনেকটা। সামনাসামনি এসে সবকিছু দেখে এরা আরো সমৃদ্ধ হলো, উপকৃত হলো এবং পুরাতন কিছু নতুন করে আবার জানতে পারলো। এখানে যতগুলো মন্দির আছে, পাশাপাশি এই ক্যাম্পাসটা পুরোটাই গোছানো, চারিদিকে পরীক্ষা দেওয়ার পরিবেশটি। পর্যটন বিকাশে দক্ষ গাইড ও ভালো মানের থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত পর্যটক টানতে পারছে না রাজবাড়িটি। অবশ্যই আমাদেরকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটি ঐতিহ্যময় স্থান থাকতে পারে। তো এখানে একটা আবাসিক হোটেল এবং ভালো গুড রেস্টুরেন্ট থাকলে আমার মনে হয় ফরেনাররা এখানে রাত্রির যাপন করতেন। তবে পুঠিয়া রাজবাড়িকে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পর্যটকরা যাতে এখানে নির্বিঘ্নে তাদের পরিদর্শন কার্যক্রম করতে পারেন, পাশাপাশি তাদের আবাসস্থলের ব্যবস্থা হয় এবং ওয়াশরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সে ব্যাপারে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের সম্মানিত পর্যটকদের সম্মানের সাথে এখানে আসার যে ব্যবস্থা, সেটি আমরা করতে পারব। বর্তমানে রাজবাড়ির চারপাশে রয়েছে বিভিন্ন ডিজাইনে চুন সুরকি দিয়ে তৈরি 7টি টেরাকোটা মন্দির, 2 ডজন মঠসহ ধ্বংসপ্রায় অনেক পুরাকীর্তি। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।